হ্যালো সবাইকে। তো আমার এই চ্যানেলটা বানানোর উদ্দেশ্য হলো বাংলাদেশি অডিয়েন্সদের জন্য লোর রিলেটেড কিছু কন্টেন্ট নিয়ে আসা। যেরকম হলো ধরেন আপনার হ্যারি পটারের লোর অথবা মিডল আর্থ, যেটার ওই যে লর্ড অফ দ্য রিংস এর যে মুভিগুলো যেই লোরের উপর হয়েছে, অথবা আপনার যদি চিন্তা করেন যে ওয়ারহ্যামারের লোর, অথবা গেম রিলেটেড যেরকম আপনার এলডেন রিং এর লোর, আপনার যদি এলডেন রিং খেলে থাকেন আর কি, অথবা আপনার ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট, সেটারও বিশাল বড় লোর রয়েছে। তো আমি এই চ্যানেলে চেষ্টা করব বাংলায় বেশ কিছু লোর সম্পর্কে বেসিক শিক্ষা দেওয়া বলতে আপনাদের জানানো, এবং আমি চেষ্টা করব যে কোনো পার্টিকুলার লোর সম্পর্কে ডিটেইলসে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলোর আমি অ্যান্সার করার। যেমন কি হলো কি, আমি যেমন পার্সোনালি ওয়ারহ্যামারের লোরের প্রতি খুবই আকর্ষিত আপনার। সো আজকে ওয়ারহ্যামার নিয়ে একটা এই ভিডিওটা বানাচ্ছি। তো আশা করি আপনারা পুরোটা শুনবেন। যদি ওয়ারহ্যামার সম্পর্কে না জেনে থাকেন, আমি একটু জানিয়ে দিই। সো এই ভিডিওটা আপনাদের ওয়ারহ্যামার সম্পর্কে জানানোর জন্য। তো ওয়ারহ্যামার হলো কি আপনার অলমোস্ট 40 ইয়ার্স ধরে আপনার একটা টেবিল টপ গেম। আপনি ডানজনস এন্ড ড্রাগনস এর তো নাম শুনেছেন, না শুনে থাকলে সমস্যা নেই। সো টেবিল টপ গেম হলো কি আপনার এরকম বেশ কিছু রুল বুক থাকে। আপনি ডাইস ঘুরে ঘুরে আপনি আপনার মুভ দিবেন। সো আপনার অপোনেন্ট থাকবে, এইভাবে গেম হয় আর কি। ওই টেবিল টপ গেমের যে স্টোরি, সেই স্টোরিটাকে বছরের পর বছর আপনার এক্সপ্যান্ড হতে 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 ওয়ারহ্যামারের লোর এখন খুবই খুবই রিচ পর্যায়ে পৌঁছাইছে। অলমোস্ট 400টা নোভেল লেখা হয়েছে ওয়ারহ্যামারের বিভিন্ন স্টোরির উপর। তা আমি একদম বেসিক ওয়ারহ্যামার কি সেটা নিয়ে একটু আলোচনা করি। Around 60 million years ago, there were a race called the Old Ones. So তারা ওই সময় আপনার হেভেনলি গডস ছিল। সো ওই সময়টাকে আপনার ওল্ড ওয়ান্স ছিল, হেভেনলি গডস, সিটানস ছিল অথবা কাটানস যেটাই বলেন, তারা ছিল, এবং আরেকটা রেস ছিল যাদেরকে বলা হয়তো নেক্রন্টিয়ার। তো ওল্ড ওয়ান্সদের খুবই গড লাইক পাওয়ার ছিল, তারা অন্য রেস তৈরি করতে পারত। তো নেক্রন্সরা ওইখানে একটা সময়, নেক্রন্সদের সমস্যা কি ছিল যে তাদের রেডিয়েশনের কারণে তাদের বডি ক্ষয় হয়ে যেত। সো তাদের লাইফ স্প্যান ছিল খুবই কম। তো তারা ইমমর্টাল হওয়ার জন্য ওল্ড ওয়ান্সদের কাছে যে রিকোয়েস্ট করে যে আমাদের ইমমর্টাল বানিয়ে দেন। বাট ওল্ড ওয়ান্সরা রিফিউজ করে, এবং তখন নেক্রন্সরা ওল্ড ওয়ান্সদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বাট ওল্ড ওয়ান্সদের কাছে একদম বাজেভাবে পরাজিত হয়। তো পরাজিত হওয়ার পর ওইখানে তো আরেকটা রেস ছিল, বললাম সিটানস অথবা কাটানস যেটাই বলেন। তারা কি করছে, ওল্ড ওয়ান্সদের বলছে যে আমরা তোমাদের ইমমর্টালিটি দেব। সো ওল্ড ওয়ান্সরা বলছে আচ্ছা ঠিক আছে। সো তারা কি করছে যে নেক্রন্সদের একটা আর্মরের ভিতরে রেখে তাদের সোলগুলোকে তারা নিয়ে নিছে সিটানসরা। আচ্ছা, সোলসগুলোকে নিয়ে নেওয়ার পর তারা কি হয়ে গেছে, সোললেস, শুধুমাত্র আপনার আর্মর স্ট্রাকচার। তারাও ইমমর্টাল হয়ে গেছে, বাট অ্যাট হোয়াট কস্ট। সো এই নেক্রনদের দিয়ে আপনার ইসেদের সিটানসরা ওল্ড ওয়ান্সদের ধ্বংস করে দিয়েছে। সো নেক্রনরা তখন অনেক পাওয়ারফুল হয়ে গেছিল, এই জন্য ওল্ড ওয়ান্সদের ধ্বংস করে ফেলছে। ধ্বংস করার পর নেক্রনরা দেখতে পারে যে হ্যাঁ, তাদের তো ইমমর্টালিটি দেওয়া হয়েছে, কিন্তু তাদের সাথে প্রতারণা করছে সিটানসরা, যে তাদের সোল নিয়ে গেছে। এই জন্য নেক্রন্সরাও ওই সময় সিটানসের সাথে যুদ্ধ ঘোষণা করে, এবং নেক্রন্সরা এত বেশি সংখ্যায় ছিল যে তারা সিটান বলেন, কাটান বলে যাই বলেন, তাদের ধ্বংস করে ফেলে। তো ধ্বংস করার পর আপনার কাটানদের বিভিন্ন সার, তারা পুরোপুরি ধ্বংস হয় না, তাদের বডির বিভিন্ন পার্ট আলাদা হয়ে এক একটা শার্ট এক এক জায়গায় পুরো ইউনিভার্সে ছড়ায় দেয়। তো ওই সময়ের ওই ওয়ারটাকে বলা হয়েছে দ্য ওয়ার ইন হেভেন্স। তো ওই ওয়ারে আপনার ওল্ড ওয়ান্সরা মারা যাওয়ার আগে দুইটা রেস ক্রিয়েট করে যায়, একটা হলো এল্ডার্স আর একটা হলো ক্রবস। আচ্ছা, তো নেক্রন্সরা দেখে যে তারা যখন সিটানদের ধ্বংস করে যে তাদের তো আর কোনো কাজ নাই। সো নেক্রন্সদের যে কিং, সে ডিক্লেয়ার করে যে সব নেক্রন একসাথে স্লিপিং মোডে চলে যাবে ফর 60 মিলিয়ন ইয়ার্স। তো তারা স্লিপিং মোডে চলে যায়,
ইন দ্য মিন টাইম আপনার যে এল্ডার্স অ্যান্ড আপনার প্রডাক্টস ক্রিয়েট করা হয়েছে, এল্ডার্সরা আস্তে ধীরে খুবই মানে সাইকিক পাওয়ার অ্যাডপ্ট করা শুরু করে। সো সাইকিক পাওয়ার বেসিক্যালি জিনিসটা বুঝাই। সো ওয়ারহ্যামার ওয়ার্ল্ডে দেয়ার ইজ নো আফটার লাইফ, দেয়ার ইজ দ্য আপনার বলতে পারেন যে এরিয়া ফর সোলস। কেউ মারা গেলে অথবা সোল, তাদের সোলটা একটা পার্টিকুলার জায়গা এরিয়াতে যে জমা হয়। সো ওইটাকে আপনার এল্ডার্স কি করতে পারতো, ওইখান থেকে এনার্জি নিয়ে আপনার অনেক অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে পারতো। আচ্ছা, যেমন ওই সময়ের একটা ব্যাপার ছিল আপনার ওয়ে। সো ওয়ে হলো কি আপনার যে এরিয়া অফ সোলস, যেটা ওটা অনেকটা হেলের মতো। ওইখানে আবার ওই সময় 3টা গড ওইখানে রুল করত। সো ওই গডগুলো আপনার একটা ছিল কর্ন, আরেকটা জিন্স, আর একটা নার্গেল। পরবর্তীতে আমরা স্লানেশের কথাও বলবো, ওইটা আরেকটা কেওস গড। সো হয়েছে কি যে এল্ডার্সরা আস্তে আস্তে অ্যাডভান্সমেন্ট শুরু করে করতে একটা সময় যে আমরা এই প্রেজেন্ট সময়ে পৌঁছাই, দ্য এজ অফ হিউম্যানিটি। তো মেইন স্টোরিটা এই হিউম্যানদের নিয়ে। তো হিউম্যানরা মোটামুটি অ্যাডভান্সমেন্ট শুরু করে, যেমন যে 2000s এর মধ্যে আমরা আছি। সো 21st সেঞ্চুরি। সো হিউম্যানরা আস্তে আস্তে অ্যাডভান্স হতে হতে মোটামুটি 15 মিলিয়নিয়াম মানে 15,000 সালের মতো সময় তারা এতটা অ্যাডভান্স হয়ে যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সবকিছু তারা করায়, রোবট টেকনোলজি, সবকিছু টেকনোলজি দিয়ে করায়। তো ওইটাকে বলা হয়তো দ্য গোল্ডেন এজ অফ টেকনোলজি, প্লাস ওই সময়টা আবার দ্য ডার্ক এজ অফ টেকনোলজি। কেন গোল্ডেন এজ বলা হয়তো? কারণ ওই সময়টাতে সবকিছু মানুষ টেকনোলজি দিয়ে করাইতো, এআই দিয়ে করাইতো। বাট ওই সময়টাতে এআই এতটা স্ট্রং হয়ে যায় যে তারা একটা মোমেন্টে যা হিউম্যানদের বিরুদ্ধে মানুষদেরই ধ্বংস করা শুরু করে দেয়। সো ওই সময়টাতে হিউম্যানরা একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিল, তাদের আর কোনো ডিফেন্স ছিল না। আচ্ছা, তো ওই সময়টাতে তাদের যেই এজটা, ওইটাকে বলা হতো দ্য এজ অফ স্ট্রাইফ। সো অ্যারাউন্ড 29,000 ইয়ার, সো অথবা 29th মিলেনিয়া, হিউম্যানদের বাঁচানোর জন্য একজন মানুষের, যদিও এটা মানুষ না, ওটা পারপেচুয়াল। কি পারপেচুয়াল? যে সে মারা গেলেও সে অ্যাকচুয়ালি মরে না, সে আবার ওয়ার্ল্ড থেকে সে জীবিত হয়ে আসে উইদাউট লুজিং হিজ মেমোরি। দিস ইজ কল্ড এ পারপেচুয়াল। সো একটা পারপেচুয়াল চলে আসে, তার নাম হলো, নাম আমরা জানি না, হি ইজ দ্য এম্পারার অফ ম্যানকাইন্ড। তো তার সৃষ্টির একটা রহস্য আছে যে মোটামুটি হিউম্যানরা যখন অনেক আদিকালে ছিল, তখন যেই শামান, যে জাদুকররা, তারা ভাবছে যে হিউম্যানরা একটা সময় যে খুবই বাজে পর্যায়ে ফেস করতে পারে। সো ওই সময় থাউজেন্ডস অফ শামান তারা নিজেদের সোলকে স্যাক্রিফাইস করে এই পারপেচুয়ালটাকে তৈরি করে, যেটা হলো দ্য এম্পারার অফ ম্যানকাইন্ড। সো 29th মিলেনিয়াতে এই এম্পারারই আপনার হিউম্যানদের বাঁচায়। কিভাবে? সমস্ত টেকনোলজির যেই যারা হলো হিউম্যানদের কি করছে, বিরুদ্ধে গেছে, সবাইকে ধ্বংস করে। আচ্ছা, তো ধ্বংস করার পর ওই জিনিসটা যাতে আর না হয়, এম্পারার শুরু করে কি যে তারই একটা আর্মি গার্ড বানানো শুরু করে। সো ওই আর্মি গার্ডদের বলা হতো থান্ডার ওয়ারিয়র্স। সো আর্মি গার্ডরা খুবই পাওয়ারফুল ছিল, কিন্তু তারা ছিল আনস্টেবল, মানে অনেকটা পাগলের মতো। তো তাদের দিয়ে সে কাজ টাজ করায়া একটা সময় দেখা গেছে যে তাদের আর দরকার নেই। তো তার আরো বেটার একটা দল আর্মি সে জেনারেট করছিল ওই থান্ডার ওয়ারিয়র্সদের পাশাপাশি, যাদের বলা হইতো আপনার কাস্টোডিয়ান্স। তো এই কাস্টোডিয়ান্সদের দিয়ে থান্ডার ওয়ারিয়র্স সবাইকে মেরে ফেলে এম্পারার। তো সবাইকে মারার পরে এম্পারার কি করে যে কেওস থেকে আপনার 20টা জিন সিড স্টিল করে সে তার ডিএনএ থেকে 20 জন হিউম্যানকে সে জেনারেট করে অথবা বানায়। আচ্ছা, এই 20 জনকে সে চাইছিল যে তার যেহেতু ডিএনএ, তারা ওই 20 জন এতটা পাওয়ারফুল হবে যে তারা পুরো ওয়ার্ল্ডে অর্ডার নিয়ে আসতে পারবে। কিন্তু হয়েছে কি যে কেওস গডস যাদের কথা বলছিলাম শুরুতে, ওই যে হর্ন,
জিনস এন্ড নার্গেল, যারা হলো ওয়ার্পের মধ্যে থাকে, দ্য ভ্যালি অফ সোলস। তো তারা কি করছে, ওই 20 জন সন্তানকে পুরো ইউনিভার্সের 20টা বিভিন্ন জায়গায় তারা ছড়া ছিটিয়ে দেয়, যাতে করে এম্পায়ার সাকসেসফুল না হয়। তো এক একজন এক এক জায়গায় বড় হয়, এক এক পরিবেশে বড় হয়। সো একটা সময় যায়, তারা বড় হওয়ার পর এম্পায়ার একটা মিশনে নামে, যেটাকে বলা হয়তো ইউনিফিকেশন অফ ওয়ার। সো সে কি করা শুরু করছে, যে সমস্ত তার ওই চিলড্রেন গুলোকে খোঁজা শুরু করছে। খুঁজতে খুঁজতে সে 18 জনকে খুঁজে পায়। 2 জনকে সে কখনো খুঁজে পায় না। সো 2 জনের ব্যাপারে আসলে তেমন কিছু নাই লোরে, হয়তো ভবিষ্যতে থাকতে পারে। সো 18 জনকে খুঁজে পাওয়ার পর তারা একত্রিত হয়ে এম্পায়ারকে সার্ভ করা শুরু করে। তাদের মধ্যেই, এত ডিটেলসে যাব না আজকে, বাট তাদের মধ্যেই একজন কোনোভাবে, তার নাম হলো হরাস। সো কোন একভাবে, এটা পরে ডিটেলসে বলবো, সে কেওস গডসদের ষড়যন্ত্রের সামিল হয়। সো সে তখন তার যে এম্পায়ার, দ্য এম্পায়ার অফ ম্যানকাইন্ড, তার বিরুদ্ধে রেবেল করা শুরু করে, এবং তার সাথে তার আরো 8 জন ভাই, যাদেরকে বলা হয় প্রাইমার্ক, এক একটা লিজিয়নের মেইন। সো লিজিয়ন হলো গিয়ে ধরেন সে 18টা লিজিয়ন ছিল, কারণ 2টা লিজিয়ন হলো গিয়ে আপনার, যে 2টা আপনার প্রাইমার্ক তো ছিল না। সো প্রত্যেক লিজিয়নের মেইন হলো গিয়ে এক একটা প্রাইমার্ক। সো সে তাকে সহ মোটামুটি 9টা লিজিয়নকে সে তার মধ্যে নিয়ে আসে। তাদেরকে বলা হয় হেরেটিক, কারণ তারা হেরেসি অথবা বিট্রে করছে এম্পায়ারকে। আর বাকি যে লিজিয়ন গুলো আছে সেগুলোকে বলা হয়তো লয়ালিস্ট লিজিয়ন। ওই সময়ে এম্পায়ার আবার ওয়ে প্রজেক্ট করার চেষ্টা করে। তো ওয়ে প্রজেক্ট কি, সেটা আমি অন্য সময় এক্সপ্লেইন করবো না। তো হোরাস কি করে, যখন এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এম্পায়ার অফ ম্যানকাইন্ড হোরাসকে মারতে যায়। সো তাদের মধ্যে একটা খুবই বাজে পর্যায়ে ব্যাটেল হয়। ব্যাটেলের এক পর্যায়ে যে এম্পায়ার হরাসকে মারতে সক্ষম হয়, বাট সমস্যা হয় কি, যে এম্পায়ার অলমোস্ট ডেড পর্যায়ে চলে যায়। আচ্ছা, তো এরপরে এই সময় কি করে, এম্পায়ার অলমোস্ট ডেড পর্যায়ে যে সে তার গোল্ডেন থ্রোনে বসে। তো গোল্ডেন থ্রোনে বসার পর থেকে এখন পর্যন্ত সে ওই পর্যায়ে আছে, ইজ নট ডেড অর অ্যালাইভ, বাট প্রতিদিন 1000টা সাইকার বলতে ওই যে আপনার ম্যাজিশিয়ান যেটাকে বলেন, তো প্রত্যেকদিন 1000টা সাইকার তাদের লাইফ ওইখানে স্যাক্রিফাইস করতে হয় ফর দ্য এম্পায়ার। এবং কারেন্টলি আপনার পুরো এরপরে যে আপনার আরেকটা ব্যাপার চলে আসে, ওই হরাসের যে বিট্রিয়াল, ওইটাকে বলা হয় হরাস হেরেসি। তো এরপরে একটা প্লেস আছে নাম ক্যাডিয়া। সো ওই ক্যাডিয়াও ফল করে। সো দ্য ফল অফ ক্যাডিয়া, ওইটা নিয়েও আমি আলোচনা করবো না। কারেন্টলি পুরো ইউনিভার্সটা এখন খুবই বিক্ষিপ্ত পর্যায়ে আছে। এখন এই ইউনিভার্সে আপনার একটা নতুন রেস চলে আসে, যেটাকে বলা হয় আপনার টিরানিডস। তারা মিলিয়নস এন্ড বিলিয়নস অফ টিরানিডস একসাথে ঝাঁকে অ্যাটাক করে। আবার ওই যে 60 মিলিয়ন ইয়ার্স আগে যেই আপনার নেক্রন্স, তারা কিন্তু এখন আবার ফ্রম স্লিপ তারা জাগ্রত হয়েছে। সো কারেন্টলি ইউনিভার্সটা যেই পর্যায়ে আছে, খুবই বাজে পর্যায়ে, কেওসের মধ্যে আছে। সো কারেন্টলি দ্য অনলি হোপ ইজ যে ওই হোরাস হেরেসিতে যে প্রাইমার্কসরা যে মারা গেছে, তারা আবার ব্যাক করা শুরু করে, মানে ব্যাক করা শুরু করে বলতে যারা মারা যায় নাই আর কি। তো যেমন এর মধ্যে আপনার রোবট গিলিমান আছে, আরেকজন আছে আপনার লায়নেল জনসন। তো তারা 2 জন মোটামুটি কারেন্টলি ব্যাক করে, বাকিরা কে ব্যাক করার পথে আসলে বলা যাচ্ছে না। আর এদিকে এম্পায়ারের যে কারেন্ট অবস্থা, সেটা দিয়ে আসলে হি ইজ দ্য অনলি হোপ ফর দ্য ম্যানকাইন্ড। সো এই হলো আপনার একদম বেসিক ভাবে যদি বলতে চাই ওয়ারহ্যামারের কারেন্ট অবস্থা। এবং এটা খুবই ডিটেইলসে আসলে এক্সপ্লেইন করতে গেলে মিনিমাম আমার 100টার মতো ভিডিও বানাতে হবে আর কি। তো এটাতে আমি একদম বুঝালাম যে সেটিংসটা কি। এখন আপনারা কি নিয়ে এই চ্যানেলটাতে জানতে চান আমাকে একটু বললেন, আমি সেই জিনিস নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিও শেষ করার আগে বলে নিই, ওয়ারহ্যামারেরই একটা খুবই মোস্ট ফেমাস ডায়লগ, ইন দ্য গ্রিম ডার্কনেস অফ ফার ফিউচার দেয়ার ইজ অনলি ওয়ার। ধন্যবাদ।